তোমাদের আজকে কিরচফস ল নতুন একটা টপিক। তো কিরচফস লয়ে আমরা মেনলি কি করব, যেমন সাপোজ তোমাকে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করছিলাম যে একটা স্পেসিফিক কোনো ব্রাঞ্চ যদি আমি পেয়ে যাই, যেমন এখানের মধ্যে একটা আমি পোটেনশিয়াল কানেক্ট করলাম, তাহলে আমরা কী করব, এইটার মধ্যে সাপোজ 10 ভোল্ট থাকলো, এটার রেজিস্ট্যান্স 5 ওহম, এটারও রেজিস্ট্যান্স 5 ওহম। আমরা কি করব, এই দুটো সিরিজে কানেক্ট করছিলাম, দ্যাট সিরিজ কম্বিনেশনের রেজিস্ট্যান্স হয়ে গেল 10 ওহম। দেন এখানে কত কারেন্ট যাবে ক্যালকুলেট করে ফেললাম, মানে 10/10 মানে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। তা আমরা মেনলি যেটা করছি সেটা হচ্ছে কারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চগুলোতে কত কারেন্ট যাবে। আমি যদি বলি এখানে কতটা পোটেনশিয়াল ড্রপ করবে, তাহলে তুমি বলতে পারবে এখানে কারেন্ট তো 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, মানে 5 × 1 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, 5 5 10 হয়ে গেল। তার মানে সিরিজ কম্বিনেশনে কী হয়, পোটেনশিয়ালটা ভেঙে যাচ্ছে, ড্রপ হচ্ছে, বাট কারেন্ট রিমেন সেম। সোজা কথা, মুদ্রা কথা হচ্ছে যে কারেন্টটা সেম থাকবে কিন্তু পোটেনশিয়ালটা ড্রপ করে যাবে। এনার্জির কনজারভেশন, এনার্জি নিচ্ছি, এনার্জি লস করছি, ব্যাস এটাই হচ্ছে কনসেপ্ট। তা এখন কথা হচ্ছে আমরা আজকে নতুন একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে কিরচফস ল। মানে কমপ্লেক্স সার্কিট যদি হয়, জটিল সার্কিট হয়ে গেছে কনসেপ্টস, অনেক সময় হয় না যে পোলের দিকে তাকিয়ে মনে হয় এত এত তার কোথায় গেছে, এত এত তার কোথায় গেছে, অনেক জায়গা থেকে এখান থেকে প্রচুর কারেন্ট গেছে, এখন এইটাতে কত কারেন্ট গেছে, এখানে কত কারেন্ট ডিভিশনস হয়েছে, এই পোর্শনটায় কত কারেন্ট ডিভিশন হয়েছে, ডিফারেন্ট ব্রাঞ্চগুলোতে আমি যদি কারেন্টটাকে ক্যালকুলেট করি ইন টার্মস অফ ইএমএফ অ্যান্ড রেজিস্ট্যান্স, কারেন্ট বের করলাম ইন টার্মস অফ ইএমএফ বাই রেজিস্ট্যান্স, তখন আমি এই যে লগুলো, খুব গুরুত্বপূর্ণ ল আমরা দুটো পড়ব, সেই লটাকে বলা হচ্ছে কিরচফস ল। আমরা এই যে এটা ফুল ফর্মে যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে গুস্তাভ GUSTAV রবার্ট কিরচফ, KIRCHHOFF কিরচফ। ইন 1842 অ্যাপ্রক্সিমেট, ডেটটা ঠিকঠাক মনে নেই, তোমরা দেখে নেবে। 1842-তে এইরকম দুটো ল বের করলো, ঠিক আছে। একটা হচ্ছে KCL, মানে হচ্ছে এটাকে আমরা বাংলায় লিখে নিই কারশফের সূত্র, কারশফের সূত্র বা কিরচফস ল। KCL মানে হচ্ছে কারশফের কারেন্ট ল, কিরচফস KIRCHHOFF কিরচফস কারেন্ট ল, KCL, বা এটার আরেকটা নাম রয়েছে, তোমরা লিখে নাও জাংশন রুল। আচ্ছা, জাংশন রুল এটা বলতে পারি আমরা। তাহলে কিরচফস কারেন্ট ল অর শর্ট ফর্মে আমরা বলবো KCL, আরেকটা কি বললাম, কিরচফস ভোল্টেজ ল, বা এটাকে আমরা বলবো কিরচফস ভোল্টেজ ল। তাহলে আমরা কি শিখলাম, দুটো ল শিখলাম, একটা হচ্ছে কিরচফস কারেন্ট ল, আরেকটা শিখলাম কিরচফস ভোল্টেজ ল, ঠিক আছে। তাহলে বেসিক্যালি দুটো প্রথমেই জানতে হবে যে কিরচফসের কতগুলো এরকম একটা কোশ্চেন কোশ্চেন্স বলতে তোমাকে তো প্রথমে জানতেই হবে দুটো ল, কিন্তু কোশ্চেন্সটা এরকম আসে যে কিরচফস কারেন্ট লটা কোন কনজারভেশন, ইট ইজ বেসড অন দ্য, এটা আমরা লিখব যে ইট ইজ বা দিস ল, এরকম লিখতে পারি, দিস ল based on some conservation principle, conservation principle
ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে এই যে কিরচফের বা কারশফের সূত্রগুলো দেখছি এগুলো বেসিক কিছু নিত্যতা সূত্রের ওপর নির্ভরশীল। দিস ল বেসড অন সাম কনজারভেশন প্রিন্সিপাল। আচ্ছা, যদি আমরা প্রথমেই এই লটার কথা যাই কেসিএল, তাহলে আমি এইটা বলবো দিস বেসড অন চার্জ কনজারভেশন অফ চার্জ। আচ্ছা, এইটা কোন কনজারভেশন প্রিন্সিপাল? কনজারভেশন অফ এনার্জি, কিরচফস কারেন্ট ল কেসিএল বেসড অন কনজারভেশন অফ চার্জ। আমরা বলে দিই তাহলে কিরচফের হচ্ছে কারশফের দুটি সূত্র, একটা হচ্ছে কেসিএল, একটা কেভিএল। তো এরকম কোশ্চেন আসতে পারে যে এটা কোন কনজারভেশন প্রিন্সিপাল, কোন সংরক্ষণ নীতি অবলম্বন করে চলে, তখন আমরা লিখব এটি আধানের সংরক্ষণ নীতি মেনে চলে। আধান, এটাকে কি বলবো? আধানের সংরক্ষণ নীতি মেনে চলে, আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। এটি কোন নীতি মেনে চলে? তাহলে আমরা লিখব এটি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। শক্তির সংরক্ষণ, আমি বাংলায় বলে দেবো পুরোটাই, সংরক্ষণ নীতি তোমরা লিখে নেবে, ঠিক আছে? ইংলিশটা তো লিখেই দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে আমরা দেখলাম যে আজকে যে মেন টপিক সেটা হচ্ছে কিরচফস ল, এবং এটা কেন পড়ছি না কিছু কিছু সার্কিট রয়েছে যেগুলো কমপ্লেক্স সার্কিট, মানে যেগুলো একটু জটিল থাকবে সার্কিটগুলো। তোমার মনে হচ্ছে অনেক কারেন্ট গেছে, অনেক ভোল্টেজ এখান থেকে বেরিয়ে গেছে কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে, তাহলে ওখান থেকে পার্টিকুলার কারেন্টটা আমি ইন টার্মস অফ ইএমএফ আর রেজিস্ট্যান্সের টার্মে কীভাবে ক্যালকুলেট করব, তখন আমাকে কিরচফের বা কারশফের সূত্রগুলো কিন্তু জানতে হবে। এবং কারশফের সূত্র দুটি আছে, একটা হচ্ছে কারেন্ট ল, একটি ভোল্টেজ ল। কারেন্ট ল যেটা আধানের সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত, আরেকটি হচ্ছে ভোল্টেজ ল যেটি কিনা তোমার শক্তির সংরক্ষণ নীতির ওপর রয়েছে। এটা তাহলে প্রথমে আমরা লটাকে বোঝার চেষ্টা করব। প্রথম লটা কেসিএল, কিরচফস কারেন্ট ল, এবং বুঝলাম যে কমপ্লেক্স সার্কিটের জন্য এই ল দুটি না জানলে কিন্তু আমাদের নিউমেরিক্যাল করাটা বা মেনলি যেটা নিউমেরিক্যালস করাটা তো মেন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে শেখা। তাহলে আমাদের শেখাটা কি হয়ে যাবে? শিখতে হবে, ঠিক আছে? নয়তো ক্যালকুলেট করতে পারবো না কমপ্লেক্স সার্কিটগুলো। তাহলে প্রথমে আমরা স্টেটমেন্টের দিকে যাব। স্টেটমেন্ট অফ দ্য ল। স্টেটমেন্ট কেন কনজারভেশন নীতি আমি সবই বলবো। স্টেটমেন্ট অফ দ্য ল, হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ কেসিএল, কিরচফস কারেন্ট ল এর স্টেটমেন্টটি বা বিবৃতিটা কি? আচ্ছা, কি বিবৃতি দেওয়া হচ্ছে এখানে না, কোনো একটি জাংশন যদি আমরা নিয়ে নিই, সাপোজ একটা জাংশন নিচ্ছি আমি, এখান থেকে একটা কারেন্ট গেছে, আই কারেন্ট গেছে, ফের এখান থেকে কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এখানে I1 চলে গেছে এই দিকে, আর এই দিকে চলে গেছে I2। ব্যাস, কারেন্ট I যাচ্ছে, মনে করো সাপোজ 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই দিকে চলে গেল 1.5 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার এই দিকে গেল। তাহলে বাকি কত থাকলো? বাকি থাকলো তোমার 0.5 অ্যাম্পিয়ার এই দিকে যাবে। কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার বলতে কারেন্ট স্কেলার ফাংশন হিসেবে কনসিডার করা হয়ে থাকে, বাট কারেন্টটাকে ঠিক একটা অন্য প্রপার্টি রয়েছে, এটা ম্যাক্রোস্কোপিক ফর্মেটে একটা প্রপার্টি না, ম্যাগনিটিউড অফ কারেন্ট মানে ওইভাবে ক্যালকুলেট করা হয় না। আবার এটা ভেক্টর তো নয়ই, কারণ এটা ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড থাকা সত্ত্বেও এটা ভেক্টোরিয়াল যে প্রপার্টিসগুলো এটা ফলো করে না, তাই ইট ইজ নট এ ভেক্টর। আবার এটা ঠিক স্কেলারও বলা যাবে না, তবে মোটামুটি তুমি স্কেলার বলে কাজ চালিয়ে নিতে আমরা পারি। আপাতত অনেক কিছু কোয়ান্টিটি আছে যেমন টেন্সার প্রপার্টি ফলো করে, যেমন মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা পড়েছি যে এটা স্কেলারও নয় আবার ভেক্টরও নয়, টেন্সার প্রপার্টি। তো স্টেটমেন্ট
আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এটাকে স্টেটমেন্ট টেন্সার বলতে পারবো কি না, সেটাও একটা ফ্যাক্টর। তো এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যাই হোক, ওইটা আমার উদ্দেশ্য নয়। আজকে মেন উদ্দেশ্য হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য কেসিএল। পরে ডিটেলসে সবই জানতে পারবে, 11টা ফলো করতে হবে। কেসিএল, কিরচফস কারেন্ট লতে বলা হচ্ছে যে এটা একটা জাংশন, কারণ এই জাংশনটাতে সব কারেন্টগুলো মিটিং পয়েন্ট কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। আমরা অনেক সময় রাস্তায় যেতে যেতে মোড় পাই না, 5 মাথা মোড়, মানে 5টা দিকে রাস্তা গেছে, বা তে মাথা মানে 3টে রাস্তা চলে গেছে, এরকম হয়। তো এইটা অনেকটা ওই রকম তে মাথা একটা জাংশন, যেখানে 3টে জায়গা কারেন্টটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আচ্ছা, তো স্টেটমেন্টটাতে যাচ্ছি। এখানে বলা হচ্ছে অ্যালজেব্রিক সাম নিতে হবে। আচ্ছা, স্টেটমেন্টটা লিখি, দ্য অ্যালজেব্রিক সাম of all the currents meeting at any junction is 0 or is equal to 0, এরকমভাবে লিখছি। ঠিক আছে, তোমরা যেভাবে বুঝতে পারবে। The algebraic sum of all the currents meeting at any junction is equal to 0. আচ্ছা, এখানে আমরা লিখে দেবো in an electrical network. মেনলি আমি এটা তখনই লাগাবো যখন সার্কিটটা কী হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কারেন্ট ল যেটা, হ্যাঁ, কেসিএলের বিবৃতিটা বাংলায় একবার বলে নিই। দ্য অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক মানে হচ্ছে বীজগাণিতিক যোগফল। কোনো একটি জাংশনে কারেন্টগুলির, প্রবাহগুলির বীজগাণিতিক যোগফল 0 হবে। কেমন না, অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্টস মিটিং অ্যাট এনি জাংশন ইজ ইকুয়াল টু 0। কেমন, যেমন আমি এই যে কারেন্টগুলো ঢুকছে সেগুলোকে, তার জন্য আমাকে নিতে হবে কনভেনশন, সাইন কনভেনশন নিতে হবে। সাইন কনভেনশন কি নিতে হবে, যেগুলো কারেন্ট ঢুকছে এগুলোকে নিতে হবে পজিটিভ। তার মানে এখানে লিখব এন্টারিং কারেন্ট is taken as positive. Leaving current is taken as negative. তাহলে যেগুলো লিভিং কারেন্ট সেগুলো কী নেবো, যেগুলো এন্টারিং কারেন্ট কী নেবো, যে কারেন্টগুলো ঢুকবে ওগুলোকে প্লাস নেবো। তাই এটাকে প্লাস নিয়ে নাও, তাহলে প্লাস কত হলো 2। এবার এটা কী নেবো, বেরিয়ে যাচ্ছে কারেন্টটা জাংশন থেকে, তাহলে কী নিতে হবে, লিভিং কারেন্ট মাইনাস এটা কী নিতে হবে, মাইনাস। আচ্ছা, এরপর বলেছে অ্যাড করতে হবে, কারণ অ্যালজেব্রাতে আমরা কী করি, প্লাস মাইনাস করে নিয়ে অ্যাড করে নিই। তাহলে প্লাস মাইনাস করে নিলাম, সাইন কনভেনশনের পর অ্যাড করছি। আচ্ছা, 1.5 1.5 আর 0.5 মানে 2 কেটে গেল, কত আসলো 0, ব্যাস 0। তার মানে অ্যালজেব্রা আগে করে নিতে হবে তোমাকে, মানে সাইন কনভেনশন। অ্যালজেব্রা মানে এখানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু টেক into consideration the sign conventions of all the currents that is meeting on particular that junction. That is, the entering current is taken as positive and leaving the current is taken as negative. যে কারেন্টগুলো ঢুকছে ওগুলো আমি কি নেব, পজিটিভ নেব, যেগুলো বেরিয়ে যাচ্ছে ওগুলোকে ঋণাত্মক বা নেগেটিভ নিতে হবে। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক নিয়ে নিলে আমাদের বীজগণিত হয়ে গেল। এবার বীজগাণিতিক যোগফল, প্রবাহগুলির বীজগাণিতিক যোগফল কোনো একটি বর্তনীর সংযোগ বিন্দুতে, এটা হচ্ছে কি, সবাই এখানে সংযুক্ত হয়েছে, তাহলে কোনো বর্তনীর সংযোগ বিন্দুতে প্রবাহমাত্রাগুলির বীজগাণিতিক যোগফল কি হবে, 0 হবে। তার জন্য আমাকে ধরতে হবে যে কারেন্টগুলো ঢুকছে, হ্যাঁ, সেগুলোকে নিতে হবে পজিটিভ, যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে নিতে হবে নেগেটিভ। এবং এই লটা কি বললাম, যে চার্জ, এখানে একটা পয়েন্টস আমরা লিখে নিতে পারি, cannot accumulate
অ্যাকিউমুলেট, মানে চার্জ কি হবে না, জমায়েত হবে না, এখান থেকে যাচ্ছে কোন একটি নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যে চার্জের ফ্লো সেটাকে কি বলি, কারেন্ট বলে থাকি। তাহলে কারেন্ট মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লো, মানে রেট অফ ফ্লো অফ চার্জ। হ্যাঁ, সময়ের সাপেক্ষে আধানের যে পরিবর্তন বা আধানের যে ফ্লোটা সেটাই। তা অ্যাকুমুলেট হবে না, চার্জটা যদি এখানে থেমে যায় তাহলে এইদিকে কারেন্টটা জিরো হয়ে যাবে। তো চার্জ কোনো জাংশনে বা কোথাও চার্জ কিন্তু জমায়েত হবে না। চার্জের কাজই হচ্ছে চলমানতাই যেমন জীবন, সেরকম চার্জ সবসময় চলতে থাকবে। ব্যাস, এই কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্টস মিটিং অ্যাট অ্যানি জাংশন ইজ ইকুয়াল টু জিরো। আমরা এইরকমই ছোট ছোট নিউমেরিক্যালস নিয়ে কনসেপ্টটাকে আরও একটু মজবুত করার চেষ্টা করি, ঠিক আছে? চল, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কঠিন জিনিসটা খুবই সহজ লাগবে, আদারওয়াইজ কেসিএলটা তোমার তবে এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিরচপস কারেন্ট ল লিখতে পারবে তুমি, যে কোনো একটি বর্তনীর সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক যোগফল শূন্য বা অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্টস মিটিং এট এনি জাংশন ইজ ইকুয়াল টু জিরো। বাট এইখানে আরেকটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা হচ্ছে যে এটি কোন কনজারভেশন প্রিন্সিপাল ফলো করবে। বাট কনজারভেশন প্রিন্সিপাল ইজ ফলোড বাই দ্য কেসিএল, তখন তুমি লিখবে চার্জের কনজারভেশন প্রিন্সিপাল ফলো করবে। তাহলে আমি একটা সার্কিট নিয়ে নিই। তুমি বলবে এখানে কতগুলো জাংশন আছে, বলবে কতগুলো জাংশন আছে, বলবে জাস্ট কতগুলো মিটিং পয়েন্ট আছে আমাকে বলতে হবে। এখানে একটা কারেন্ট ঢুকছে 2 অ্যাম্পিয়ার, এখানে একটা কারেন্ট ঢুকছে 1 অ্যাম্পিয়ার, এখানে একটা কারেন্ট ঢুকছে 2 অ্যাম্পিয়ার, এখানে একটা কারেন্ট বেরিয়ে গেল 1 অ্যাম্পিয়ার। এইখানে কারেন্টটা কি হবে, কোশ্চেন দেওয়া হলো এটা তোমাকে, কি হবে? তাহলে আমি কি করব, প্রথমেই যেটা করব, এখানের মধ্যে কতগুলো জাংশন পয়েন্ট আছে দেখে নেব। তাহলে আমি এগুলো মার্ক করে নিই প্রথমে, এই জাংশন 1, জাংশন 2 অ্যান্ড জাংশন 3। কতগুলো জাংশন আছে, 3টে জাংশন আছে। কি করতে হবে তোমাকে, দেখো এক একটা জাংশনে আমি জাংশন রুল ইউজ করব বা কেসিএল অ্যাপ্লাই করব। এখানে কি অ্যাপ্লাই করব, কেসিএল, অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্টস। তাহলে কারেন্ট ঢুকছে কত, 2, 1, 3 অ্যাম্পিয়ার হলো, তাহলে কারেন্টটা বেরিয়ে যাবে, কত বেরিয়ে যাবে, কারণ 2, 1, 3 অ্যাম্পিয়ার বেরিয়ে যাবে। ব্যাস, কেসিএল অ্যাপ্লাই হয়ে গেল। আবার কত, এখানে 3 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, জাংশন 2তে 3 আর 2 5 অ্যাম্পিয়ার, তো এখানে 5 অ্যাম্পিয়ার ঢুকবে, 5 অ্যাম্পিয়ার ঢুকলো, বেরিয়ে গেল 5 অ্যাম্পিয়ার, এই জাংশনটা কমপ্লিট হয়ে গেল। এরপর জাংশন 3, 5 অ্যাম্পিয়ার ঢুকলো, 1 অ্যাম্পিয়ার বেরিয়ে যাচ্ছে, আচ্ছা তাহলে বাকি থাকলো 4 অ্যাম্পিয়ার, এইদিকে বেরিয়ে গেল 4 অ্যাম্পিয়ার। তাহলে আমি বুঝলাম যে হ্যাঁ, এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাবে। দ্যাট ইজ জাংশন রুল। খুবই সহজ। আমরা আরও কতগুলো এক্সাম্পল নিয়ে নিই, তোমরাও প্র্যাকটিস করে নেবে, তারপরে আনসারটা দেখবে। প্রথমে পজ করে নাও ভিডিওটা, তারপর তুমি একবার দেখো, তাহলে তোমার আরও ইন্টারেস্ট আসবে ব্যাপারটা নিয়ে। 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, এখানে তোমার 5 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল, এখানে 8 অ্যাম্পিয়ার ঢুকলো, এখানে কি হবে, বেরিয়ে যাবে না ঢুকবে? তুমি ট্রাই করো এটা, তারপর আমি এটা দেখিয়ে দিচ্ছি। 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, এখানে কি হবে? খুব সহজ দিচ্ছে। সহজ থেকেই কিন্তু একটু একটু করে আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? 1 অ্যাম্পিয়ার কনসেপ্টটা তো মেন শেখা নিয়ে কথা। সহজ অঙ্ক দিলাম কি কঠিন অঙ্ক দিলাম সেটা তো ব্যাপারটা নয়। তবে কনসেপ্ট আমরা আস্তে আস্তে আরও স্ট্রং করব একটু একটু করে, তখন আরেকটু কঠিনের দিকে যাব। এখন এই 3টেই বানাতে হবে। চলো তোমরা বানিয়ে নাও, তারপরে আনসারগুলো দেখে ফেলো। তাহলে আমরা দেখছি যে এখানে 2 অ্যাম্পিয়ার ঢুকছে, 5 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। তার মানে কি করব, এই পয়েন্ট জাংশনটাতে 5 অ্যাম্পিয়ার এদিকে বেরিয়ে গেল, এইদিকে ঢুকলো 2 অ্যাম্পিয়ার। তার মানে এই জাংশনটাতে এই দিক দিয়ে এখনও আমার কারেন্ট লাগবে তোমার 3
3 অ্যাম্পিয়ার, কারণ এই জাংশনটা কমপ্লিট তবেই হবে যদি এইদিকে 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, তবেই 5 অ্যাম্পিয়ার ওইদিকে বেরিয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এই জাংশনটার কথা এরপর ভাবি যদি আমি, তাহলে এই জাংশনে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে, মানে এখনও আমার এই জাংশনে কারেন্ট ঢুকবে কত, ঠিক আছে, কারেন্ট ঢুকবে কত। তাহলে আমি দেখি যদি, তাহলে এইদিকে 3 অ্যাম্পিয়ার গেছে, এইদিকে 1 অ্যাম্পিয়ার, মানে এখানে ঢুকেছে 4 অ্যাম্পিয়ার, ঠিক বললাম, 4 অ্যাম্পিয়ার ঢুকেছে, 3 1 4 হয়ে গেল। তার মানে এখানে 8 অ্যাম্পিয়ার ঢুকেছে, এইদিকে 4 চলে গেছে, মানে এই জাংশনের নিচের দিকে 4 অ্যাম্পিয়ার এসেছে, এইদিকে 4 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। একটু ক্রিটিক্যাল আছে হয়তো, কিন্তু আমার মনে হয় তোমরা পারবে। 2 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে, তার মানে 3 অ্যাম্পিয়ার ঢুকেছে, 3 2 5 5 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে। এই জাংশনটাকে এনিহাউ তোমাকে, তোমার টার্গেট থাকবে জাংশন, কারণ এটা রুলটার নাম কি, জাংশন রুল। তোমার টার্গেট থাকবে এই জাংশনগুলো লক্ষ্য করতে হবে। জাংশনটাতে বীজগাণিতিক যোগফলটাকে শূন্য করে দাও, ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার। জাংশন কোথায় আছে আগে খুঁজতে হবে। জাংশন মানে যেখানে অনেকগুলো জিনিস মিট করছে। আচ্ছা, এইখানে এটা একটা জাংশন হতে পারে, এটা হতে পারে কি না, হতে পারে না, এটা একটা জাংশন হতে পারে, এটা একটা জাংশন হতে পারে। আচ্ছা, তা দেখে নি 2 অ্যাম্পিয়ার আসছে, ঠিক আছে, এদিকে 1 অ্যাম্পিয়ার আসছে এই জাংশনে, তাহলে 2 1 মানে এই নিচের দিকে যাবে 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, 3 অ্যাম্পিয়ার এইদিকে, 3 অ্যাম্পিয়ার এইদিকে, মানে এইদিকে যাবে 6 অ্যাম্পিয়ার, হয়ে গেল। এটা খুব সহজ ছিল, একটু এমনি দিচ্ছি, জাস্ট সহজ কঠিন হয়ে যাচ্ছে, কনসেপ্টটা ক্লিয়ার করবো। 1 1, আচ্ছা, তাহলে এই দিকে কত আসছে, 1 1 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার, কত বেরিয়ে যাবে, 3 অ্যাম্পিয়ার, ঠিক। তাহলে আমরা মোটামুটি কেসিএলটা অনেকটা আমরা বুঝে গেছি যে কেসিএলটা কি, বা কারশফের প্রথম সূত্র, হ্যাঁ, কারশফের প্রথম সূত্র বা কেসিএল বা তোমার কি বললাম, জাংশন রুল কি। নেক্সট আমরা চলে যাব অন্য একটি সার্কিট নেব, ঠিক আছে, এবং ডিস্ট্রিবিউশনস অফ কারেন্টগুলোকে আমাকে দেখে নিতে হবে। তাহলে এই সার্কিটে আমি যদি এখানে একটা কারেন্ট নিয়ে নিলাম, আই কারেন্ট ঢুকলো এখানে, এরপর খুব একটা গুরুত্বপূর্ণ সার্কিট এটা, আমি এর আগেও বলেছি এই সার্কিটটার নাম হুইটস্টোন ব্রিজ সার্কিট। আচ্ছা, এখানে কারেন্ট ঢুকেছে আই, তাহলে বেরিয়ে যাবে আই, যেখানেই থাক কারেন্ট। আমি এখানে একটা কারেন্টের নাম দিলাম আইজি। আচ্ছা, আইজি হলো, এখানে একটা কারেন্ট দিয়ে দিলাম I1। এইবার আমি এখানে একটা অ্যামমিটার লাগিয়ে দিয়েছি, অ্যামমিটার কি করে, কারেন্ট মাপতে পারে, তাই তো। তাহলে অ্যামমিটারের রিডিংগুলো বের করতে হবে, এটা হচ্ছে কাজ। অ্যামমিটার 1-এর রিডিং কত, অ্যামমিটার 2-এর রিডিং কত, চলো এই দুটো করে ফেলি আগে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমি এখানে কি দেখব, যে কতগুলো জাংশনস আমার রয়েছে, কতগুলো জাংশন আছে আমাকে দেখতে হবে। তাহলে আমি এখানে কি অ্যাপ্লাই করব, জাংশন রুল ইউজ করব। এখানে একটা জাংশন দেখতে পেয়েছি আমি, যেখানে মিট করছে অনেকগুলো কারেন্ট, তাহলে এখানে আই কারেন্ট ঢুকলো, I1 বেরিয়ে গেল, তাহলে বাকি থাকলো কত, সেটা এই দিকে যাবে। তাহলে এখানে কারেন্ট আমি দেখো কি লিখছি, I মাইনাস I1, ঠিক লিখলাম কি না ভেবে বলবে। এখানে 5 অ্যাম্পিয়ার আসছে, 2 অ্যাম্পিয়ার চলে গেল, তাহলে বাকি থাকলো কত, 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ার কী করে বের করব, 5 মাইনাস 2, দ্যাট ইজ দিস ওয়ান, ঠিক আছে। নেক্সট, এরপর এইদিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে আইজি, তাহলে এদিকে I1 আসছে, বাকি থাকলো কত, আবার ওই একই টেকনিক। এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সাপোজ, বা 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এইদিকে 1 অ্যাম্পিয়ার চলে গেলো, বাকি থাকলো কত, 1 অ্যাম্পিয়ার। কী করব, 2 মাইনাস 1, দ্যাটস I1 মাইনাস আইজি। তা A2 রিডিংটা পেয়ে গেলাম, A2 সমান হয়ে গেল I1 মাইনাস আইজি। নেক্সট হচ্ছে A1 কোথায় দেখে নিই, A1, আচ্ছা A1 তো হয়ে গেছে, I মাইনাস I1, ব্যাস এই দুটোই করতে বলেছে। কিন্তু আমি যদি ভ্যারিফাই করে নিই, তাহলে দেখবো এইদিকে একটা কারেন্ট, এইদিকে একটা কারেন্ট, মানে এখানে কারেন্টটা হচ্ছে
I মাইনাস I1 প্লাস অফ IG, মানে এখানে যদি একটা অ্যামিটার লাগানো থাকতো A3, তাহলে এর রিডিংটা হয়ে যেত A3 সমান হয়ে যেত I মাইনাস I1 প্লাস অফ IG। এরপর এইটা দুটোকে অ্যাড করে আমি I পাচ্ছি কিনা দেখে নিই। I1 মাইনাস IG এইদিকে আসছে কত, প্লাস I মাইনাস I1 প্লাস IG কেটে গেল, I1 কেটে গেল, I কারেন্ট। ঠিক আছে, তারপরে আমি বুঝলাম যে এখানের মধ্যে একটা স্পেসিফিক কারেন্ট এসে যে কারেন্টটা ডিস্ট্রিবিউশনস হয়ে একটা সিমিলার কারেন্ট কিন্তু বেরিয়ে গেল, তার মানে এটাকে আমরা বলছি কিরচফস কারেন্ট ল। ঠিক হয়েছে। নেক্সট হচ্ছে, আশা করি ক্লিয়ার হচ্ছে। চলো, যদি ক্লিয়ার হয়ে থাকে হ্যাঁ ভালো, না হলেও কোনো অসুবিধা নেই, তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে হ্যাঁ যে এইটা নিয়ে আরও একটু এক্সপ্লেন করুন বা এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। তোমরা বই পড়লেই বুঝতে পারবে, তোমরা সবাই বুদ্ধিমান ছেলে, সব বুঝতে পারবে। নেক্সট হচ্ছে আমরা এইরকমই আরেকটা কনসেপ্টের ভেতর যদি যাই, আরেকটু ক্রিটিক্যাল নিয়ে নিচ্ছে সার্কিটটা, আরেকটু ক্রিটিক্যাল নিয়ে নিলাম, আর একটু সহজও মনে হতে পারে, আচ্ছা ব্যাস, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট। তোমাকে বের করতে হবে এর মাঝে কত কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট যাবে, মানে বের করতে হবে ইন দ্য সেন্স, এখন ক্যালকুলেট করতে বলিনি আমি। ক্যালকুলেট করতে গেলে তো আবার তোমাকে সিরিজ কোনটা প্যারালাল সেই সব না দেখে কেভিএল জানতে হবে। কেভিএল কিরচফস ভোল্টেজ ল না জানলে আমরা একই সাথে ভোল্টেজ কারেন্ট নিয়ে কারবার করতে পারবো না, এটা তো শুধু কারেন্টের কনসেপ্ট। তা আমরা কি করব, বেসিক্যালি এখান থেকে একটা কারেন্ট যাবে I1, এখান থেকেও একটা কারেন্ট আসবে I2, সেই কারেন্ট এই পয়েন্টে কত হবে সেটাই আমি জানতে চাইছি। বাস, যে এই সার্কিটে অ্যামিটার রিডিং কি করে ক্যালকুলেট করবে তুমি, অ্যামিটারটা কি করবে। তাহলে এখানে জাংশন রুল আমি অ্যাপ্লাই করব, তার মানে এইদিকে আসছে কত I1, এইদিকে আসছে কত I2, তাহলে I1 প্লাস I2 এইদিকে বেরিয়ে যাবে I1 প্লাস I2। বা আমি এই কারেন্টটাকে যদি X ধরে নিই, X এইদিকে X কারেন্ট যাচ্ছে, তাহলে আমি কি করব, যে কারেন্টগুলো ঢুকছে ওগুলোকে পজিটিভ নেব, আর যেটা বেরিয়ে যাচ্ছে সেটা নেগেটিভ নিয়ে অ্যালজেব্রিক সামটা 0 করব, নিয়ে এক্সটাকে ওইদিকে নিয়ে গেলে দেখো এক্সের মান কত আসছে I1 প্লাস I2। ব্যাস, এইটা আসছে এইদিকে বেরিয়ে যাচ্ছে, যতটা কারেন্ট ঢুকছে এন্টার করবে সার্কিটে ততটা কারেন্ট বেরিয়ে যাবে। ব্যাস, এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে কেসিএল। তাহলে কেসিএলটা আমি আরেকবার বলে নিই, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্টস মিটিং অ্যাট এনি জাংশন ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ চার্জ ক্যান নট অ্যাকুমুলেট at a particular junction. It follows the conservation of charge. এটা চার্জের বা আধানের সংরক্ষণ নীতি মেনে চলে এবং কোনো একটি বর্তনীর কমপ্লেক্স সার্কিটের কোনো একটি সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক যোগফল 0 হবে। ব্যাস, এটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে কেভিএল। কত টাইম হলো দেখে নিই। কেভিএলটা তো ছোটোখাটো ব্যাপার নয়। কেভিএল মানে হচ্ছে কিরচফস ভোল্টেজ ল বা কারশফের ভোল্টেজ সূত্র। কারশফের ভোল্টেজ সূত্রটি কি? স্টেটমেন্টে আমরা যাব, দ্য অ্যালজেব্রিক সাম of all the EMFs, খুব সহজ ভাষায় লিখছি, EMFs and PDs, algebraic sum of all the EMFs and PDs in an electrical network in an electrical network in a closed loop
আচ্ছা লুপ বলতে বলিনি, এটাকে আমরা লুপ রুলও বলতে পারি। লুপ রুল, এটাকে আমি বলতে পারি লুপ রুল। দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ইএমএফস অ্যান্ড পিডিজ ইন অ্যান ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ইন এ ক্লোজড লুপ ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। একটা একটা করে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে, কোনো চিন্তা নেই তোমাদের, একটু জাস্ট ফলো করে যেতে হবে। যারা নতুন দর্শক এখনও বলে রাখি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, রেড বাটনটা প্রেস করবে, পাশে একটা বেল আইকন আসবে, সেটা একটু ঘষে দিয়ে ছাই মতো করে দিতে হবে, ঠিক আছে? ছাইয়ের কালার যেমন হয় এরকম করতে হবে, ঘষতে ঘষতে, ঠিক আছে? তো এটা করলে নোটিফিকেশানটা তোমার কাছে চলে যাবে ঠিক সময়ে। ব্যাস, নোটিফিকেশানটা চলে গেলেই কী করবে, তুমি বুঝতে পারবে যে স্যার ভিডিও আপলোড করেছে, দেখে নি, কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস, এটা হচ্ছে কাজ। এবং বন্ধুদেরকে সেই সাথে সাথে বলতে হবে তোমাদেরকে যে এরকম একটা চ্যানেল এসে গেছে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, চল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেল। কেভিএল, তা লুপ রুল আমরা কি দেখলাম? দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ইএমএফস অ্যান্ড পিডিজ ইন অ্যান ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ইন এ ক্লোজ লুপ ইজ ইকুয়াল টু 0। মানে আচ্ছা জেনে নি ইএমএফ কথাটার মানে কি। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, বা এটাকে বাংলায় আমি যদি বলি তাহলে বলবো তড়িৎ চালক বল। আর পিডিজ মানে হচ্ছে পিডিজ পোটেনশিয়াল ড্রপ মানে আইআর যাকে বলে, ভি ইকুয়াল টু আইআর পড়ি না আমরা, সেরকম আইআরটাকে বলে পোটেনশিয়াল ড্রপ। মানে কোনো একটি যদি রোধ থাকে সেখানে কারেন্ট, প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, দিস ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স। সো পোটেনশিয়াল ডিফারেন্স পেতে গেলে আইআর করি। পোটেনশিয়াল ড্রপ মানে আমরা বুঝবো যে সেখানে কিছুটা বিভব পতন হয়েছে এবং তার মানটা হচ্ছে কারেন্ট প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের সমান। সো ভি ইকুয়াল টু আইআর, মানে আমি কোথায় খুঁজবো যে এইরকম কোথায় আছে, মানে রেজিস্ট্যান্স কোথায় আছে, সেইখানেই তো কারেন্ট যাবে, আর সেইখানে কারেন্ট গেলেই ড্রপ হবে, তো সেটাই হচ্ছে পিডিস। আর দেখব এইরকম কোথায় আছে, এটাকে কি বলে? সেল মানেই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ওইটাই তো এনার্জির প্রোভাইডার। তাহলে আমাকে দেখতে হবে এনার্জির প্রোভাইডার কোথায় আছে, এনার্জি লস কোথায় করবে। কারণ কি, এনার্জির সংরক্ষণ নীতি, কনজারভেশন, কি বললাম তোমাকে, এনার্জির কনজারভেশন প্রিন্সিপাল, কনজারভেশন অফ এনার্জি, কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে শক্তির সংরক্ষণ নীতি। শক্তি পাবে তবেই তো শক্তি খরচ করবে, তাহলে শক্তির পতন ঘটবে কোথায়, শক্তি নেবে তবেই তো, শক্তি নেওয়া দেওয়াটা কি হবে, কনজার্ভ থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে কোথাও এনার্জি নিয়ে কোথাও এনার্জির কনজিউম করবে। আমি বাড়িতে লাইট ফ্যান ট্যান চালাচ্ছি মানে কি, এনার্জি কনজামশন করছি, তার জন্য আমাকে একটা বিল প্রোভাইড করতে হচ্ছে। তো এনার্জিটা পাচ্ছি কোথাও থেকে, এনার্জি পাচ্ছি প্রোভাইডার, যেখানে পাওয়ার স্টেশনস আছে, হ্যাঁ, পাওয়ার স্টেশনস থেকে এনার্জি নিয়ে প্রোভাইড করছি। তাহলে এনার্জি প্রোভাইডার, এনার্জি কনজিউমার, আমরা হচ্ছি কনজিউমার। আমরা বাড়িতে কি করি, ফ্যান চালিয়ে দিলাম, টিভি চালিয়ে দিলাম, মোবাইল চালিয়ে দিলাম, কি তাহলে আমরা করলাম এনার্জি কনজিউমার, এনার্জি প্রোভাইডার। এবং এইখানে কোনো একটি লুপের মধ্যে এনার্জির এই দুটো জিনিস থাকতেই হবে। এবং তাদের অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ইএমএফস অ্যান্ড পিডিজ, এই অ্যালজেব্রিক কথাটার মানেটা ভালো করে বুঝতে হবে, বীজগাণিতিক যোগফল। তাহলে কোনো একটি বদ্ধ লুপের মধ্যে, বদ্ধ লুপ ক্লোজড হতে হবে, বদ্ধ লুপের মধ্যে তড়িৎচালক বল এবং বিভব পতনগুলির বীজগাণিতিক যোগফল 0 হবে। একটা সার্কিট আঁকি, খুব ছোট সার্কিট আঁকবো, ব্যাস 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 এইটুকু। এখানে 10 ভোল্ট আছে, এখানে 5 ওহম আছে, আরও সহজ করে দেবো 10 ওহম। তাহলে কি হবে না, এখান থেকে তোমাকে বীজগাণিতিক বলতে কি, এটাকে পজিটিভ বা নেগেটিভ ধরা, এটাকে পজিটিভ বা নেগেটিভ ধরা, মানে এটাকে কি ধরবো, পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো। তার জন্য আমি বলি কিছু রুলস আছে,
কনভেনশন বলে, এটাকে সাইন কনভেনশন বলে। আমি একটু আগে দেখলাম যে কারেন্টগুলো ঢুকছে ওগুলো কী নিলাম পজিটিভ, যেগুলো বেরিয়ে যাচ্ছে কী নিলাম নেগেটিভ। এখানেও তাই করতে হবে, মানে তোমাকে প্রথমে এখানে ট্র্যাভার্সড করতে হবে। প্রথমে একটা কারেন্ট আমি দিয়ে নিই পজিটিভ নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে একটা কারেন্ট যাচ্ছে আই, কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা আসছে, কারেন্টটা ঢুকলো, কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা বেরিয়ে গিয়ে কারেন্টটা ঢুকলো, ব্যাস এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন। এতটা তোমরা বুঝে গেছো। একটু বেসিক কনসেপ্ট যদি থাকে তাহলেই বুঝতে পারবে যে ধনাত্মক দিকে যে পজিটিভ দিক থেকে কারেন্ট বের হয় এই কারেন্টটাকে বলে কনভেনশনাল কারেন্ট। কারেন্ট এই দিকেও যাচ্ছে নেগেটিভ কারেন্ট, ইলেকট্রনের জন্য যে কারেন্ট, তাই এটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট। কনভেনশনাল কারেন্ট, এই কনভেনশন, এটাও একটা কনভেনশন। আমরা ধরে নিই যে হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে কারেন্ট যাচ্ছে, সো দিস ইজ কনভেনশনাল কারেন্ট। তো এখানে একটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, কি ধরতে হবে বললাম, কতগুলো রুলস আমি লিখে দিই তোমাদের সুবিধা হবে। রুলসটা লিখে নিই এখানে, তারপর আমি লটা মনে রাখবে, লিখে নেবে তোমরা। হ্যাঁ, লটা আমি আসছি আবার। হ্যাঁ, লেখা থাকলে ভালো হতো, দেখাতে সুবিধা হতো আমার। যাই হোক, কোনো অসুবিধা নেই, তোমাদের কাছে লেখা যেত। দেখো, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আমি মনে করো হাঁটছি এইদিকে, হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়া বোঝো তো, আমি হেঁটে যাচ্ছি এইদিকে, হেঁটে হেঁটে যাচ্ছি এইদিকে। তাহলে আমি প্রথমেই কোথায় পাবো, কি পাবো, হাই পোটেনশিয়াল বা পজিটিভের দেখা পাবো, নেগেটিভের দেখা পাবো। তারপর তাহলে প্রথমে আমি কি দেখা পাবো, পজিটিভ দেন নেগেটিভ। সো দ্য কনভেনশন ইজ নেগেটিভ। এটা যদি 10 ভোল্ট হয় তাহলে আমি লিখব -10, কারণ আমি যেদিকে বেরিয়ে যাব তার কনভেনশনটা নেব। নেগেটিভে বেরিয়ে গেলে নেগেটিভ, তাহলে আমি এটা নর্মালি লিখি, জেনারেল ফর্মে U1 যদি হয় তাহলে এটা -U1 লিখব। আচ্ছা, যদি আমি এটা এই দিকে আসি, তাহলে কোথায় আসছি, নেগেটিভ থেকে পজিটিভ, মানে আমি হাঁটছি এই দিকে হেঁটে আসছি, তাহলে আমি নেব এটাকে +E2, এটা E2 মনে করছি। তো এটা একটা কনভেনশন, এই কনভেনশনটাকে আমি বলবো EMF কনভেনশন। এরপর হচ্ছে পিডিজ কনভেনশন। What is PD's convention? এটা একটা পিডিজ আছে, মানে রেজিস্ট্যান্স আছে, রোধ আছে, যেখানে এনার্জি কনজিউম করবে। আমি কি বললাম, এনার্জি কনজিউমার। ফ্যান হচ্ছে একটি কনজিউমার, লাইট হচ্ছে একটি কনজিউমার, প্রোভাইডার নয়। তাহলে এইগুলো হচ্ছে কনজিউমার, এনার্জি কনজিউম করবে, মানে এখানে পিডিজ বলবো। পোটেনশিয়াল ড্রপ হবে, এখানে কারেন্ট আসছে আই এইদিকে, এটা রেজিস্ট্যান্স আছে আর, এখানে R1 রেজিস্ট্যান্স আছে, এনার্জি। আমি হেঁটে আসছি কোন দিকে, আমি হেঁটে আসছি এইদিকে আসছি। তাহলে এই দুটো ডাইরেকশন, আমার হেঁটে আসার ডাইরেকশন, ট্রাভার্সিং ডাইরেকশন, অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট ইজ সেম, then it is taken as negative. So IR1 is negative. একই দিকে ডাইরেকশন হলে নেগেটিভ। আবার এইটা কারেন্ট যাচ্ছে এই দিকে, আর রেজিস্ট্যান্স এটার R2 মনে করছি। আমি হাঁটছি এই দিক থেকে এই দিকে আসছি, তাহলে আমি কি দেখলাম, এই অ্যারোটা উল্টো হচ্ছে, দেখো তো, উল্টো হলে প্লাস। এইগুলোকে বলবো পিডিজ রুল। আচ্ছা, লিখেছি পিডিজ কনভেনশন। তাহলে দুটো কনভেনশন বাদ দিয়ে আরও কনভেনশন আছে একইভাবে। কীভাবে হবে অত শত কিছু মনে রাখতে হবে না, ব্যাস এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। বাকিটা তুমি বলতে পারবে, একটু পরে আমি বলে দেবো, তখন তুমি বুঝতে পারবো এই ব্যাপারটা। তাহলে এখন আমি যে সহজ সার্কিটটা দিয়েছিলাম ওই সার্কিটটা আবার এঁকে নিই। তাহলে এখানে 10 ওহম দিয়েছিলাম, এখানে আমি 10 ভোল্ট দিলাম, তাই তো। কারেন্ট যাবে এইদিকে, আই কারেন্ট ফিরে আসবে। এখন এটা তো কারেন্টের ডাইরেকশন, এটা তুমি নিজে প্রথমেই দিয়ে নিতে পারবে। এরপর তুমি কি করবে, ট্র্যাভার্স করবে, হাঁটবে। এই বর্তনী বরাবর হেঁটে যেতে হবে, তোমাকে হাঁটতে হবে। তাহলে বর্তনী বরাবর আমাকে কি করতে হবে, হাঁটতে। আমি হাঁটা শুরু করলাম, এখানে যাচ্ছি এইদিকে, তারপরে এইদিকে যাচ্ছি, তারপরে এইদিকে আসবো, তারপরে এইদিকে আসবো, হাঁটাটা কমপ্লিট হবে। এবার হাঁটতে হাঁটতে আমি যতগুলো পিডিজ পাবো,
এবং যতগুলো ইএমএফ পাবো এই ইএমএফগুলোকে একটা একটা করে অ্যালজেব্রিক্যালি কুড়িয়ে নেবো, অ্যালজেব্রিক্যালি কুড়িয়ে ফেলো। কীভাবে? যেমন এটাকে যদি আমি কোড়াই তাহলে দেখো কারেন্টটা কোথায় যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আর তুমি হাঁটছো কোন দিকে, এই দিকে। তাহলে এই দুটো কী হলো, ম্যাচ করলো। একই হলে কি হয়, একই হলে কি হয়, মাইনাস হয়। আচ্ছা, তার মানে এটা মাইনাস কি লিখতে হবে, প্রোডাক্ট নিতে হবে, কিন্তু আই আর নট শুধু আর নিয়ে নিলে হবে না। তাহলে এটা প্রোডাক্ট করে নিলাম, মানে হয়ে গেল এইটা। এরপরে হাঁটছি, আচ্ছা এই দিক থেকে এই দিকে, নেগেটিভ থেকে পজিটিভ, আচ্ছা নেগেটিভ থেকে পজিটিভ, আচ্ছা পজিটিভ, তার মানে +10, এখানে কিন্তু +10, এখানে কিন্তু ইন্টু ভিটা হচ্ছে 10 ভোল্ট, এটা ইউনিট, এটা ভি লিখে দে, 10 ভি লিখে দিলাম, এরকম নয়, 10 ব্যাস। অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 0, কারণ বলাই আছে অ্যালজেব্রিক সাম। তাহলে আমি অ্যালজেব্রিক্যালি সবগুলোকে কুড়িয়ে নিলাম। অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ইএমএফস, এখানে একটাই আছে, ইএমএফ অ্যান্ড পিডিজ ইন এ ক্লোজড লুপ ইজ ইকুয়াল টু 0। অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক্যালি কোড়াতে হবে, this is called algebra. Plus or minus, you have to take the particular value taken into consideration is convention. Convention means sign convention choose করে সেই ভ্যালুটাকে কুড়িয়ে নেওয়াটাই হচ্ছে অ্যালজেব্রা। তাহলে এটাকে হয়ে গেল, বুঝলাম। তার মানে এখানে কারেন্টটা আমি ক্যালকুলেট করতে পারছি, -I × 10 = -10। I সমান হয়ে গেল 10/10 = 1 অ্যাম্পিয়ার। ওরে বাপরে, তুমি মনে করছো যে এই সার্কিটটা তো আমি 10এই করতাম, এখানে কারেন্ট সমান করতাম ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তার মানে 10/10 = 1, এত শত করতে হবে, এত শত জানতে হবে। কমপ্লেক্স সার্কিট, এই সার্কিটটার জন্য আমি ইউজ করব না, এই সার্কিটটার জন্য করতে পারো তুমি, বাট আমি নর্মালি এটা যেটা করছি সেটাই একটু কনভেনশনালি দিতে হবে যখন সার্কিটটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। যেমন আমি একটা সার্কিট দিচ্ছি, দেখো তোমার একটু হলেও টুক করে ভুল হয়ে যেতে পারে, হ্যাঁ, তবে তোমরা ভুল করবে না, আমি জানি তোমরা খুব মাইনিউটলি দেখছো ব্যাপারটা, এবং আমার মনে হয় দেখেই করে দিতে পারবে। এখানে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম, ফের আবার একটা রেজিস্ট্যান্স নিলাম, আচ্ছা এই দিকে রেজিস্ট্যান্স নেবো, এখানে একটা ইএমএফ নিলাম, আর আরেকটি ইএমএফ দিয়ে দিই এখানে, তাহলে একটু ক্রিটিক্যাল হলে ঠিক লাগবে। তাহলে 2 ওহম, এটা 4 ওহম, এইটা 4 ওহম, এখানে আমরা নিয়ে নিলাম 10 ভোল্ট, এখানে নিয়ে নিলাম 5 ভোল্ট। তোমাকে বলা হলো সার্কিটে, এই সার্কিটটাতে কারেন্ট কত। দেখো প্রথম কথা হচ্ছে তুমি কারেন্টটা প্রথম একটা দেবে, তো এখন এইখানে যদি তুমি দেখো প্লাস, এটা মাইনাস, তার মানে প্লাস থেকে কারেন্ট বেরিয়ে আসে, তো তুমি এখানে একটা কারেন্ট দেবে, তার মানে এইখানে কারেন্টটা প্লাসে ঢুকছে। এখানে তুমি ওই রকম করতে হবে না, একটাই সার্কিট আছে, একটিই কারেন্ট থাকবে, I বা I1 I2 যে কোনো একটা দিয়ে দাও, যে কোনো ডাইরেকশানেও দিতে পারো, বা একটা যে কোনো ডাইরেকশানে, তবে পজিটিভ যেহেতু এটা বেশি এটার থেকে, এটা 10 ভোল্ট, এটা 5 ভোল্ট, এরকম দিলেই বেটার হবে, কনভেনশনটা ঠিক হবে। তুমি যদি ভুল করে এই দিকে দিয়ে দাও প্রবলেম নেই। তাহলে আমি প্রথমেই এই লুপটা আমি কোন দিকে হাঁটবো তার একটা নেম দিয়ে দেবো। এটা আমি হাঁটবো 1 নম্বর লুপ, এই দিকে হাঁটবো, এটা 1 2 যেমন রোমানে লিখি ওইভাবে লুপিং নেম দিতে হয়, হয় এইরকম দেবে নয়তো এইরকম দেবে। যদি তুমি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ক্লকওয়াইজ অথবা ঘড়ির কাঁটা বিপরীত দিকে দিতে পারো। তাহলে আমি ঘড়ির কাঁটার দিকে দিলাম, মানে আমি এইভাবে হাঁটবো, এই দিকে যাব, এই দিকে আসবো, এই দিকে যাব, এই দিকে যাব। তোমরা যখন তোমার এক্সামে যখন এটা করবে তখন তোমরা এরকম পেন্সিলে দাগ দিয়ে দেবে, তাহলে কী হবে, বেটার হবে। তাহলে আমি দেখে নিচ্ছি, এই কনভেনশন ভুল হওয়ার চান্স থাকবে না। আরেকটা জিনিস বলি, তুমি যখন ইএমএফগুলো কালেক্ট করবে তোমাকে তো কুড়িয়ে নেবে সবগুলো একটা একটা করে, এইভাবে হাঁটতে হাঁটতে। এখন যখন তুমি কোড়াবে এটাকে, তখন এই রকমগুলোই কোড়াবে, এইটা একসাথে সবগুলোকে কোড়াবে না। একসাথে যদি তুমি কুড়িয়ে নিতে যাও ওইগুলো সবগুলো, কনভেনশনে ভুল হওয়ার প্রবাবিলিটি থাকবে। তাহলে আমি প্রথমে কনভেনশনটা তোমাদের জন্য একটু পাশে লিখে রাখি, একই ডাইরেকশন মানে নেগেটিভ, আর উল্টো ডাইরেকশন মানে পজিটিভ,
প্লাস থেকে মাইনাস মানে মাইনাস, মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস মানে প্লাস, যেদিকে বেরিয়ে যাবো সেটা। আচ্ছা, কনভেনশনটা বুঝলাম। এবার আমি করাচ্ছি, প্রথমে এইগুলো করিয়ে নিই। তাহলে দুটো আছে, কি আছে? দুটো ইএমএফ আছে। ইএমএফটাকে আমি যখন করাবো তখন পজিটিভ থেকে নেগেটিভ, এইদিকে যদি আমি হাঁটি, পজিটিভ থেকে নেগেটিভ মানে -10, নেগেটিভ থেকে পজিটিভ তার মানে পজিটিভ, ব্যাস কোরানো হয়ে গেল। বীজগাণিতিক যোগফল হয়ে গেল কত? -5। লেখারও দরকার নেই, এরকম থাক। পিডিজ, পিডিজ দেখি। আচ্ছা, এইদিকে যাচ্ছি, অপোজিট ডাইরেকশন, অপোজিট হলে কি হয়? প্লাস হয়। তাহলে 4 × I, প্লাস হয়ে গেল 4I। আর আছে কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট এই দিকে আসছে। কারেন্টের আরও কয়েকটা দাগ দিয়ে দেবে, এরকম অ্যারো, সুবিধা হবে। যেখানে যেখানে দেখবে রেজিস্ট্যান্স আছে ওখানে একটা দাগ দিয়ে দেবে। তাহলে এখান থেকে আসছে, এটা তো হয়ে গেল। ফের এইটা হচ্ছে তোমার কারেন্ট যাচ্ছে এইদিকে, আর আমি হাঁটছি। আচ্ছা, এইটা নিলাম প্রথমে না, ঠিক আছে। এরপর এইটা, তার মানে এইদিকে, ওইটাও অপোজিট মানে +4 × I, অপোজিট এটাও +2I। এই দেখো, কারেন্টটা যেহেতু উল্টো দিকে যাচ্ছে আর আমি হাঁটছি এইদিকে, ওই জন্য সবগুলোই প্লাস হয়ে গেল। তা আমাকে এই টেকনিকটা ফলো করতে হবে যে একই রকম যেন সবগুলো হয়ে যায়। এই একই রকম সবগুলো হয়ে গেলে কি হবে না, আমার অ্যাড করে নিতে সুবিধা হবে, ভুল সাইন কনভেনশনের ভুল আসবে না। তাহলে 4 আর 4 8, 9 10, 10I। তাহলে এইটাকে আমি অ্যাড করতে হবে তো দুটোকে, অ্যালজেব্রিক সাম। তার মানে 10I - 10 + 5 = 0 করতে হবে। তার মানে 10I = দেখো 10 - 5, ওইদিকে গেল +5, I সমান হয়ে গেল 5/10, মানে হচ্ছে হাফ, মানে 0.5 অ্যাম্পিয়ার। চলো, কারেন্ট বেরিয়ে গেল। ঠিক আছে, মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তোমাদের একটু একটু করে। হ্যাঁ, আর আরও নিউমেরিক্যালস এইভাবে করতে হবে। হ্যাঁ, প্রচুর নিউমেরিক্যালস করব। একটু একবার টাইমটা দেখে নিই, যদি টাইমটা অনেকটা হয়ে গেছে তাহলে এখানেই ক্লোজ করে দেবো, নয়তো আরেকটু ক্লাসটা কন্টিনিউ করব। ঠিক আছে, আরেকটু দরকার, যদিও 47, ঠিক আছে 47, 1 ঘন্টা করা যেতেই পারে। নেক্সট হচ্ছে আরেকটা সার্কিট আমরা নিয়ে নিই। ঠিক আছে, আরেকটা সার্কিট নিয়ে নিই। এটাতে আমরা দুটো লুপ নেব, দুটো লুপ। আমরা এরপর টেম্পারেচার কোফিশিয়েন্ট পোর্শনটা রয়েছে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট পোর্শনগুলো রয়েছে, হ্যাঁ, অনেক বাকি এখন। তারপর পোটেনশিওমিটার আছে, মিটার ব্রিজ আছে, হুইটস্টোন ব্রিজ আছে, হ্যাঁ। এরপরে তো জয়েন্টের যে ক্লাসগুলো তো হবে, সেই পোর্শনগুলো কমপ্লিট করব। তো অনেকগুলোই পোর্শন রয়েছে আপাতত। হ্যাঁ, এগুলো হচ্ছে 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 4 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম। ঠিক আছে, আমি যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স কি এবং সেল কম্বিনেশন করাইনি, তাই আমি এখন এখানে যাচ্ছি না। কিন্তু আমার সেল কম্বিনেশনটা এর আগেই করিয়ে দেওয়া দরকার ছিল। নেক্সট দিন আমি দেখছি, ট্রাই করছি সেল কম্বিনেশনটা করিয়ে দেওয়ার। এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। এখানে ভোল্টেজ দিয়ে দিই 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, আর এটা 20 ভোল্ট দিয়ে দিলাম। চলো, তোমাকে কি ক্যালকুলেট করতে হবে? কারেন্ট ইন টার্মস অফ ইএমএফ অ্যান্ড রেজিস্ট্যান্স। তো ওই ভ্যালুগুলো দেওয়া আছে, ওই জন্য কারেন্টটা বেরিয়ে আসবে, একটা পার্টিকুলার ভ্যালু পাবে। তুমি ব্রাঞ্চ কারেন্টগুলো ক্যালকুলেট করবে। আমি খুব সিম্পল একটা লিখে দিচ্ছি এখানে, অ্যামিটার দিয়ে দিলাম। এই অ্যামিটার রিডিংটা কত যদি বলে, বের করতে বলে যে অ্যামিটার রিডিংটা কত, তাহলে আমি কি করব, প্রথমে একটা কারেন্ট ডিস্ট্রিবিউশনটা তোমাকে শিখতে হবে, সেটা তুমিই পারবে। প্লাস মাইনাস আছে, এখান থেকে একটা কারেন্ট বেরিয়ে আসবে। সাপোজ আমি লিখলাম I1, এখানেও প্লাস আছে, এখানে একটা কারেন্ট বেরিয়ে আসবে। সাপোজ আমি লিখলাম I2, I1 আসছে, I2 আসছে, এই দিকে কারেন্টটা কি হবে, ঢুকবে। তার মানে এখানে কারেন্ট হয়ে যাবে I1 + I2। ফের এখানে আসবে কারেন্টটা, ফের এই দিকে কারেন্ট চলে যাবে কত, I2, আর এই দিকে কারেন্ট চলে আসবে I1। তা কারেন্টটা প্রথমে আমাকে কি করতে হলো, কারেন্টটা এইদিকে I1, এইদিকে I2, এখানে আমি কি করলাম, অ্যাড করে নিলাম I1 + I2।
ফের মিডল পোর্শনটাতে I1 I2 অ্যাড করে নিয়ে আবার এটাকে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন করে দিলাম, তাহলে I1 I2 এইভাবে কারেন্টটা ঘুরছে, কারণ দুদিকে দুটো ইএমএফ আছে। কি করতে হবে দেখো, তাহলে আমি দুটো মোটামুটি এখানে লুপ রুল ইউজ করব। কি রুল? লুপ রুল বা কেভিএল। কারণ কেসিএল অলরেডি আমরা অ্যাপ্লাই করে ফেললাম এখানে জাংশনে, এখানে 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 কারেন্ট ঢুকছে, বেরিয়ে যাচ্ছে, অ্যালজেব্রিক সামটা 0 করলাম, কেসিএল অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমাকে কেভিএল করতে হবে। তার জন্য আমি কি বললাম তোমাকে, প্রথমেই স্টেপ 1, 1 নম্বর স্টেপ হচ্ছে আমার কাজ হবে একটা লুপ নেম দেওয়া। তার মানে লুপ নেম দিলাম 1 নম্বর। কোন দিকে দেবে তোমার ইচ্ছে মতো দাও। যদি কারেন্টটা যেদিকে যাচ্ছে সেই বরাবর দিই, তাহলে আমার কি সুবিধা হবে, যে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই বরাবর যদি আমি হাঁটি সবগুলোই মাইনাস হবে। তুমি কি মাইনাসের সাথে ডিল করতে ভালোবাসো নাকি প্লাস? তো আমি মনে করো মাইনাসের সাথে আমার ভালো লাগে না, মাইনাস এলে আমি সবসময় প্লাস করে করে অভ্যস্ত ছোটো থেকে, কোনো অসুবিধা নেই প্লাস। তার মানে এটাকে আমি এই দিকে যদি একই ডাইরেকশানে অ্যান্টি ক্লক দিয়ে দিতাম তাহলে সবগুলো পিডিসগুলো মাইনাস এসে যেত। আমি কি করলাম, অপোজিট করে দিলাম, ক্লক ওয়াইজ দিয়ে দিলাম। তাহলে কি আমি এখন এই দিকে হাঁটবো, তাহলে এখানে উল্টো হয়ে গেল। আমি হাঁটছি কোন দিকে, এই দিকে, কারেন্ট আসছে এই দিকে, উল্টো মানে প্লাস 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 প্লাস। আচ্ছা এইটাকে ওরকম করবো, কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এই দিকে, তাহলে আমি এটাকে অ্যান্টি ক্লক দিয়ে দেবো। সেকেন্ড নাম্বার অ্যান্টি ক্লক। তাহলে ফার্স্ট নাম্বার অ্যান্টি ক্লক, এইটার ইকুয়েশন বানাতে হবে। আমি হাঁটছি এই দিকে, তার মানে এটার মানে হচ্ছে হাঁটছি এই দিকে, ট্র্যাভার্সিং ডাইরেকশানটা হচ্ছে এটা। তার মানে আমাকে প্রথমে আমি এখান থেকে যদি হাঁটা শুরু করি, তাহলে এই দিকের দিকে প্রথমে একটি 2 পাবো, 2 × I1। তার 2 × I1 কী হবে, আমি আগেই তোমাদেরকে বলেছি যে 2 I1টা কী হয়ে যাবে, কারণ অপোজিট ডাইরেকশান হচ্ছে মানে নেগেটিভ, অপোজিট হলে কি হয়, একই ডাইরেকশান হলে নেগেটিভ হয়, অপোজিট হলে পজিটিভ হয়। তাহলে অপোজিট, ট্র্যাভার্সিং ডাইরেকশন ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, দ্যাট ইজ পজিটিভ। এটাও পজিটিভ, কত, 2 I1। এটাও পজিটিভ, 4 ব্র্যাকেটে I1 + I2। এটাও পজিটিভ, তার মানে প্লাস 2 I1। তাহলে 2/1, 2I1, 4I1 I2, 2I1 সবগুলো হয়ে গেল। এরপর এইটার পালা, এইদিকে ঘুরছি পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে -10, তাহলে -10 = 0। চলো ইকুয়েশন এসে গেল। এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে নেবে, তাহলে 2, 2, 2 and 4, 2, 4, 6 আর 4, 10, মানে 10I1 প্লাস অফ 4I2 and this is equal to 10। দেখো এটা তুমি আরেকটু সিম্পলিফাই করে তুমি লিখতে পারো 5I1 প্লাস অফ 2 তো নিয়েছি কমন, তাহলে এটা 2I2 = 5। চলো এটা 1 নাম্বার ইকুয়েশনস দিয়ে দিলাম, লুপ নাম্বার, ইকুয়েশন নাম্বার, ঠিক। চলো একটা ইকুয়েশন হয়ে গেল, ইকুয়েশনটা পাশে লিখে দিই, পট করে মুছে ফেললে আবার প্রথম থেকে আমাকে পড়তে হবে, নয়তো আমি অন্য কিছু বলে বেরিয়ে যাব, করে নিও বলে, ঠিক আছে। তো লিখে রাখি, আমি করেই দিই একটা অঙ্ক, হ্যাঁ, পুরোটা এক হয়ে গেল। সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা আমি এটা ক্লক নিয়েছিলাম না, এটা অ্যান্টি ক্লক নিয়েছি, আবার এটা অ্যান্টি ক্লক, মানে আমি এই দিকে হাঁটবো, আমি হাঁটবো এইভাবে, এই দিকে এইরকম করে হাঁটবো, এই দিকে হাঁটবো। তাহলে আমি পরপর এখান থেকে শুরু করি, অপোজিট ডাইরেকশান এইদিকে, তার মানে মাইনাসটা প্লাস হয়ে গেল, 2I2, অপোজিট মানে প্লাস। তারপর এটা এখন আমি হাত দেবো না, এখন একটা, দুটো, 3টে জিনিসের ওপর হাত দেবো, এবং 3টে জিনিস আমরা খুব সুন্দরভাবে, হ্যাঁ, গর্বের সাথে লিখে দেবো, সাহসের সাথে, ব্যাস, ঠিক। কারণ এই সার্কিটে এখানে I1 I2 বাদ দিয়ে I2 যাচ্ছে, এবং অপোজিট যেহেতু আমি সেন্সে নিয়েছি, তার সবগুলোই প্লাস, 2 প্লাস, দিস ইজ প্লাস, দিস ইজ প্লাস। তারপর আমি এই দিক থেকে এই দিক, মানে পজিটিভ টু নেগেটিভে হাঁটছি, তার মানে -20 = 0। তাহলে এখানে দেখছি 2, 4 আর এখানে 4, মানে 4, 4, 8 হয়ে গেল, মানে 8I2 প্লাস অফ 4I1 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 20। মানে এখানে তুমি আবার ওই রকম করতে পারো, 4 দিয়ে এটাকে সেরে ফেলো, তাহলে 2I2
2i2 প্লাস i1, 4 দিয়ে আমি কমন নিয়ে নিচ্ছি, হ্যাঁ i1 4 কমন নিয়ে নিলাম, আর 4 5 20 মানে 5, এরকম একটা ইকুয়েশান আসছে। এই ইকুয়েশানটা আর এই ইকুয়েশানটা সলভ করতে হবে, ব্যাস এটা আপাতত মুছে ফেলে দিই, হ্যাঁ এই পোর্শনটা মুছে ফেলি, যদি ভুল থাকে তাহলেও আমি ভিডিওটা আপলোড করে ফেলবো, আর ঠিক থাকলেও আপলোড করব, তোমরা কারেকশান করে নেবে। তার মানে 5i1 5 আছে, এখানে আছে 5i1, মানে আমি একটু ঘুরিয়ে যদি লিখি তাহলে লিখবো 2i2 প্লাস 5i1 সমান 5, এইরকম ব্যাপারটা। মানে মাইনাস করলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে যাবে, তাই তো? ভুল করছি না তো? ঠিক আছে, তার মাইনাস মানে i1 আমি যা দেখতে পাচ্ছি যে এই দিকটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে 0 হয়ে যাচ্ছে i1টা। i1 কোনো কারেন্ট যাবে না, আচ্ছা i1 কারেন্টটা মানে এই কারেন্টটা কোনো কারেন্টই ফ্লো হবে না, এটা ওয়াই কারেন্ট ফ্লো হবে না কেন? রেজিস্ট্যান্স আছে কেন? ও এই যে কারেন্টটা রয়েছে এটার ডমিনেন্সই অনেক বেশি, 20 ভোল্ট, হ্যাঁ ওইটার রেসপেক্টে কারেন্টটা, এটার কারেন্টটাকে এটা নালিফাই করে দিচ্ছে i1, ইট মে বি। তার মানে 2i2 প্লাস i1 তো 0 এসে গেল, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 5, 2i2 প্লাস i1 মানে 0 ইকুয়াল টু 5, তার মানে i2 হয়ে গেল 5/2 মানে 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার i2টা 2.5 অ্যাম্পিয়ার 2.5 অ্যাম্পিয়ার। তার মানে এখানে i1 প্লাস i2 মানে এতটাই হবে, তার মানে i1 প্লাস i2 সমান হয়ে গেল 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে যাবে। ঠিক, কনফিউশন লাগছে কেমন একটা? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার 2 5 যা 10, 2 2 যা 4, বললাম মুছে দিলাম। যাই হোক তোমরা দেখে নেবে, যদি ইকুয়েশনসটা কোনো প্রবলেম থাকে, আশা করি কোনো প্রবলেম নেই, আমাকে আবার পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? যাই হোক কনসেপ্টটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো এইভাবে নিউমেরিক্যালসগুলো করতে হবে, হ্যাঁ ইকুয়েশনস ভুল থাকলে ওটা তো তোমরা করে নিতেই পারবে ইকুয়েশন। তো এইটার একটা মেন যতটা রেকটিফিকেশান করা যায়, হ্যাঁ সেটা দিয়ে তোমাকে মোটামুটি করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে একটু ইন্টারেস্টিং নিউমেরিক্যালস তো নেবই, তার সাথে সাথে একটু মোটামুটি একটু ইজি টাইপের তো কিছু কিছু কয়েকটা নিতে হবে। তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা আমরা 10 ভোল্ট দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এটা একটা সার্কিট। আবার এই সার্কিটেরই আরেকটা সার্কিট আমরা নিতে পারি, কনসেপচুয়াল একটু ভাবলাম, একটু কনসেপ্ট আছে, খুব বেশি না, 10 ভোল্ট 2 2 2 2 চলো এটা। তার মানে আমি কি দেখছি যে 10 ভোল্ট বাকি সব ভ্যালু সেম, কিন্তু হ্যাঁ কি একটু ডিফারেন্স আছে সেটা দেখতে হবে। এটা দেখো প্লাস মাইনাস মানে এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস। তো আমাকে দেখতে হবে যে এইটার লুপিংটা চুজ করতে হবে, যে কোনো একটা লুপ চুজ করে এদিক থেকে একটা কারেন্ট আসবে, ভাবতে পারো এইদিকে একটা কারেন্ট যদি আমি ধরে নিই, আই কারেন্ট আসছে এইদিকে, তাহলে আই কারেন্টই এইদিকে যাবে, এইদিকে একই রকম ধরতে হবে। এখন এটা আমি কেভিএল 1 নম্বর লুপ ক্লকওয়াইজ যদি নিই, তাহলে এইটা এইদিকে আসছে, আমি এইদিকে যাচ্ছি, হাঁটবো কোন দিকে? এইদিকে হাঁটতে হবে এইভাবে। তাহলে এইটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ হচ্ছে মানে 2i, এইদিকে আসছে আমি যাচ্ছি পজিটিভ থেকে নেগেটিভ মানে -10। তারপরে এটা কারেন্ট আসছে এইদিকে, আমি হাঁটছি ওই দিকে মানে প্লাস 2i, তারপরে নেগেটিভ থেকে পজিটিভ মানে পজিটিভ, তারপর এটা আবার একই রকমভাবে পজিটিভ 2i = 0, 10 কেটে গেল,
6i ইকুয়াল টু 0, মানে i ইকুয়াল টু 0। তোমরা বুঝতে পারছো i কেন 0 হচ্ছে, কারণ এটা 10 ভোল্ট ব্যাটারিগুলোকে কানেক্ট করেছে। আমরা অনেক সময় ভুল করে হয় না যে টর্চে দেখবে, ভুল করে নয়, অনেক সময় টর্চ যেগুলো 3 সেল বা 2 সেলের টর্চ হয়, এখন তো অন্য এসে গেছে রিচার্জেবল, বা মোবাইল দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এটা একটু ইন্টেরিয়র যে সমস্ত এলাকায় যারা টর্চ বা ওই সেলগুলো ইউজ করে, তারা ওই উল্টো করে লাগিয়ে রাখে, উল্টো করে এইভাবে লাগিয়ে রাখে টর্চগুলো, যেন কারেন্টটা ফ্লো করে না, কারেন্টটা যেন 0 হয়ে যায়, এতে করে ব্যাটারিগুলো ঠিক থাকবে। আর এরকম করে দিলে কি হবে, এরকম করলে যেটা হবে সেটা হচ্ছে, দেখো আমি যদি এই দিকে লুপিংটা ইউজ করি, এটা 1 নম্বর লুপ বা 2 নম্বর লুপ যেটাই হোক, ওইটা এই দিকে যদি ইউজ করি, তাহলে এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, ধরে নিলাম আই কারেন্ট যাচ্ছে, আমি হাঁটছি এইদিকে, এইভাবে হাঁটছি, তাহলে প্রথমে এইটা পাবো, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে কারেন্ট যাচ্ছে সেই দিকেই হাঁটছি, তাহলে মাইনাস, সব রকম করে দেখাচ্ছি, মাইনাস, নেগেটিভ থেকে পজিটিভ মানে প্লাস, হ্যাঁ একই দিকে মাইনাস, নেগেটিভ থেকে পজিটিভ প্লাস, একই দিকে মাইনাস, একই দিকে করলে মাইনাস, অপোজিট দিকে যখনই আসবে তখনই সেটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি এখানে কত দেখলাম, দেখো -2 -2 -2 -6i, অ্যান্ড 10 হচ্ছে 20 ইকুয়াল টু -20, তার মানে আই হয়ে গেল 20/6, তো এটা 10/3 মানে 3.33 অ্যাম্পিয়ার মতো কারেন্ট এখানে ফ্লো করবে। ব্যাটারি সোজা বা উল্টো লাগালে কি হবে সেই কনসেপ্টটাও দেখলাম এখানে, প্লাস কারেন্টের ডিস্ট্রিবিউশনসটাও কেভিএল লাগিয়ে করে ফেললাম। কেভিএলের মেন কনসেপ্ট কোথায় না, কনভেনশন যদি তুমি ভুল করে ফেলেছো তাহলে কিন্তু নিউমেরিক্যালসটা পুরো শেষ। কনভেনশন কিন্তু অবভিয়াসলি তোমাকে ঠিকঠাকভাবে দেখতে হবে। আমি জানি না প্রিভিয়াস অঙ্কর কনভেনশন যদি আমি ভুল করে থাকি কোথাও, তাহলে ক্যালকুলেশন গেছে, নিউমেরিক্যালস গেছে, তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে? কনভেনশন বুঝতে হবে, বা বেসিক যে সমস্ত যে কোনো বইগুলোর তোমাদের কাছে রয়েছে সেই বইগুলো একটু জাস্ট ঘেনে নেওয়া। নয়তো আমি চ্যানেলের মধ্যে যেভাবে পড়াচ্ছি, প্রথম একদম কারেন্ট ইলেকট্রিসিটি থেকে পুরোটা যদি তুমি খুব সুন্দরভাবে অবজার্ভ করে থাকো, তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধার মধ্যে তোমাকে পড়তে হবে, এবং সমস্ত নোট তুমি ওখানেই লিখে নিতে পারবে। নোটস মানে যে বেসিক গুলো পড়তে হচ্ছে। এছাড়াও আমি কি করব, যখন চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে তখন সব ইম্পর্টেন্ট কনসেপ্টস বলে দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বলে দেবো, ইম্পর্টেন্ট ডেরিভেশনসগুলো বলে দেবো, কোন থেকে কোন ডেরিভেশনসগুলো করে নেবে তুমি, কোন ভিডিওতে কোন ডেরিভেশনস আছে, এটাও আমি ডিসকাস করে একটা ভিডিওতে বলে দেবো। এগুলো তোমাদের সুবিধা, তোমরা সবসময় প্লেলিস্টে গিয়ে খোঁজ লাগাবে, প্লেলিস্টে দেখবে কোথায় প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রয়েছে, কোথায় নর্মাল ক্লাসগুলো, কোথায় 11, কোথায় 12, কোথায় 10-এর ক্লাস, 10-এর যদি কেউ হয়ে থাকে 10-এর ক্লাসগুলো রয়েছে, আরও ক্লাস স্টার্ট হবে, সেই ক্লাসগুলো দেখে নেবে, বা সেইভাবে অবজার্ভ করে সুন্দরভাবে পড়াটাকে তৈরি করতে থাকো। থ্যাংক ইউ।